নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 400 পাদের স্বপ্ন যেখানে ধুলোয় মিশে গিয়েছিল, সেই উত্তরপ্রদেশেই কি এবার 202 পার করার অঙ্কটাও ফসকে যাচ্ছে বিজেপির হাত থেকে? দিল্লির মসনদে বসার একমাত্র সিঁড়ি যে রাজ্য, সেই যোগী রাজ্যেই আজ টালমাটাল অবস্থা। খোদ ইন্ডিয়া টুডে সি ভোটারের আগস্ট 2026-এর মুভ অব দ্য নেশন সার্ভে বলছে, উত্তরপ্রদেশের 80টি লোকসভা আসনে আজ ভোট হলে অখিলেশ যাদব ও রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট এগিয়ে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের থেকে। মাত্র 6 মাস আগে বন্ধুরা, জানুয়ারি 2026-এ যে ব্যবধান ছিল এনডিএর পক্ষে 17 আসনের, আজ সেটাই উল্টে গিয়ে বিরোধীদের ঘরে। রাম মন্দিরের চাঁদা চুরি নিয়ে ট্রাস্টের ভেতরেই গৃহযুদ্ধ, স্কুলে স্কুলে জেনজি আর জেন আলফাদের বিদ্রোহ, পেট্রোল ডিজেলের আগুন দামে পুড়তে থাকা মধ্যবিত্তের সংসার। যোগী আদিত্যনাথের 10 বছরের সিংহাসনে কি সত্যিই ধস নেমেছে, নাকি এটা একটা সাময়িক ঢেউ মাত্র? বন্ধুরা, আজ আমি লখনৌ থেকে দিল্লি পর্যন্ত প্রতিটি স্তর চিরে দেখাবো, সংখ্যা দিয়ে, প্রমাণ দিয়ে, কোনো দলের প্রচারপত্র দিয়ে একেবারেই নয়। শুরুতেই সংখ্যাগুলো একবার বুঝে নেই চলুন, কারণ রাজনীতির খেলাটা আসলে সংখ্যারই খেলা। ইন্ডিয়া টুডে সি ভোটারের অগাস্ট 2026-এর মুভ অব দ্য নেশন সার্ভে অনুযায়ী উত্তরপ্রদেশের 80টি লোকসভা আসনের মধ্যে ইন্ডিয়া ব্লককে দেওয়া হয়েছে 41টি আসন, আর এনডিএকে দেওয়া হয়েছে মাত্র 38টি আসন। একটি আসন যাচ্ছে অন্যান্যদের ঝুলিতে। ভোটের শতাংশের হিসেবে এনডিএ পাচ্ছে 40% আর ইন্ডিয়া ব্লক পাচ্ছে 42%। ভোটের ব্যবধান সামান্য হলেও আসনের অঙ্কে বিরোধীরাই এগিয়ে। এবার আসল নাটকটা শুনুন। জানুয়ারি 2026-এর এমওটিএন সার্ভেতে এনডিএ পেয়েছিল 48টি আসন, ইন্ডিয়া ব্লক পেয়েছিল মাত্র 31টি আসন। ব্যবধান ছিল 17 আসনের, পুরোপুরি বিজেপির পক্ষে। মাত্র 6 মাসে এনডিএর আসন 10টি কমে 38-এ নেমে এসেছে, আর ইন্ডিয়া ব্লকের আসন 10টি বেড়ে 41-এ গিয়ে দাঁড়ায়। এই 20 ধাপের সুইংই বলে দিচ্ছে জমিতে হাওয়া ঠিক কোন দিকে বইছে। সার্ভে পদ্ধতিটাও বন্ধুরা জানা কিন্তু খুব জরুরি। 1 জুলাই থেকে 25 আগস্টের মধ্যে সরাসরি 25,148 জনের সাক্ষাৎকার, আর গত 6 মাসে নিয়মিত ট্র্যাকিং এর 91,795টি ইন্টারভিউয়ের তথ্য এর সাথে যুক্ত। এটা কোনো ছোটখাটো ফোনে করা জরিপ নয়। তবে সততার খাতিরে একটা কথা বলে রাখা দরকার, 2024-এর আসল লোকসভা ফলাফলে ইন্ডিয়া ব্লক পেয়েছিল 43টি আসন, এনডিএ পেয়েছিল 36টা আসন। অর্থাৎ আজকের 41-38 সংখ্যাটা 2024-এর তুলনায় বিরোধীদের জন্য সামান্য কম, বিজেপির জন্য সামান্য বেশি। তাহলে কি এটা বলা যায় যে উত্তরপ্রদেশ স্রেফ 2024-এর জায়গায় ফিরছে, যেটা জানুয়ারিতে অস্বাভাবিকভাবে বিজেপির পক্ষে ঝুঁকে গিয়েছিল? প্রশ্নটা কিন্তু ন্যায্য, কিন্তু আসল গল্পটা ট্রেন্ড, শুধু একটা সংখ্যা নয়। 6 মাসে 20 পয়েন্টের সুইং কোনো সাধারণ ওঠানামা বন্ধুরা একেবারেই নয়। আর একটা কথা স্পষ্ট বলা দরকার, রাজনৈতিক পণ্ডিতদের একাংশ এই লোকসভা স্তরের প্রবণতাকে বিধানসভা সেগমেন্টে ভেঙে হিসেব করে ইন্ডিয়া ব্লকের জন্য 205+ আসনের কথা বলছেন, যা সরকার গঠনের ম্যাজিক ফিগার 202-এর চেয়ে বেশি। কিন্তু এই 205+-এর হিসাবটা সি ভোটারের নিজস্ব বিধানসভা স্তরের সার্ভে নয়, এটা একটা এক্সট্রাপোলেশন পদ্ধতি মাত্র। 2027-এর আসল লড়াইয়ে স্থানীয় প্রার্থী, জাতপাতের সমীকরণ মিলিয়ে অন্য এক অঙ্ক তৈরি হবে। তাই এই সংখ্যাটাকে চূড়ান্ত ভবিষ্যৎবাণী হিসেবে না দিয়ে একটা ইঙ্গিত হিসেবে দেখাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তাহলে প্রশ্ন হলো বন্ধুরা, মাত্র 6 মাসে এত বড় পরিবর্তনের পেছনে কি ফ্যাক্ট কাজ করছে? চলুন একে একে 5টা কারণ বিশ্লেষণ করি। প্রথম কারণ, অ্যান্টি ইনকামবেন্সির ক্রান্তি। এই কারণটাই বন্ধুরা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে স্বাভাবিক। 10 বছরের একটানা যোগী সরকারের বিরুদ্ধে জমে ওঠা ক্লান্তি। কোনো সরকার যতই ভালো কাজ করুক, 1 দশক পার হলে জনতার মধ্যে পরিবর্তনের তৃষ্ণা কিন্তু তৈরিই হয়। বিজেপির নিজস্ব আভ্যন্তরীণ সার্ভেগুলোতেও নাকি এই লক্ষণ ধরা পড়েছে বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে। যদিও এই অভ্যন্তরীণ সার্ভের প্রতিবেদন প্রকাশ্যে আসেনি, তাই এটাকে জল্পনা হিসেবেই ধরে নেওয়া উচিত। কিন্তু বন্ধুরা, জনতার মেজাজ বদলের ইঙ্গিতটা কিন্তু সি ভোটারের প্রকাশ্য সংখ্যাটাতেই একেবারে স্পষ্ট। দ্বিতীয় কারণটা বন্ধুরা সব থেকে স্পর্শকাতর, কারণ এটা সরাসরি বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি অযোধ্যার রাম মন্দিরকে ছুঁয়ে যায়। 2026-এর মাঝামাঝি থেকেই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চাঁদা গণনা নিয়ে গুরুতর অভিযোগ সামনে আসে। বিশেষ তদন্তকারী দল তদন্তে নামে, 8 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তদন্তের আগেই কর্মচারীদের কাছ থেকে প্রায় 78 লাখ টাকার বেশি উদ্ধার হওয়ার তথ্যও প্রকাশ্যে আসে। এই বিতর্কের জেরে ট্রাস্টের মহাসচিব চম্পদ রায় পদত্যাগ করেন। যদিও ট্রাস্টি হিসেবে তিনি থেকে যেতে পারেন বলে সূত্রে খবর। ট্রাস্ট আর মন্দির নির্মাণ সমিতির মধ্যেও তিক্ততা প্রকাশ্যে আসছে। বৈঠকে ট্রাস্টের প্রতিনিধিত্বই অনুপস্থিত থাকতে দেখা যাচ্ছে বলে রিপোর্টও আছে। ভাবুন তো একবার বন্ধুরা,
যে মন্দিরকে সামনে রেখে বিজেপি নিজেদের রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছে, সেই মন্দিরের অর্থ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলে সেই আস্থার রাজনীতিতে চিড় ধরবে না তো কিসে ধরবে? এটা শুধু প্রশাসনিক কেলেঙ্কারি একেবারেই নয়, বিজেপির হিন্দুত্ব আখ্যানের গোড়াতেই একটা প্রশ্নবোধক চিহ্ন। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে চমকপ্রদ, ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের রাস্তায় নেমে আসা। 2026 থেকেই লখনৌ, আজমগড়, কনৌজের মতো একের পর এক জেলায় শিক্ষকের অভাব আর স্কুলের বেহাল পরিকাঠামোর বিরুদ্ধে প্রতিবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। লখনৌর পাড়া এলাকার জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় বিদ্যালয়ের ছাত্রীরা মুষলধারে বৃষ্টির মধ্যেই 2.5 কিলোমিটার হেঁটে রাস্তা অবরোধ করে, মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এই চাপে রাজ্য সরকার নিজেই স্বীকার করে নেয় সমস্যার গভীরতা এবং ঘোষণা করা হয় স্বাধীন রাজ্য যুব আয়োগ গঠনের এবং 16 থেকে 35 বছর বয়সীদের জন্য নতুন যুবনীতি তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়। একটা সরকারকে যখন নিজেদের স্কুল ছাত্রছাত্রীর প্রতিবাদের চাপে নতুন কমিশন গঠন করতে বাধ্য হতে হয়, তখন সেটা প্রশাসনিক ব্যর্থতার প্রকাশ্যে স্বীকারোক্তি ছাড়া আর কি বা হতে পারে? আর এখানেই আসল বিপদ। আজ যাদের বয়স 12 থেকে 13, এই জেন আলফারাই 2032-34 নাগাদ ভোটার হবে। আজ যদি চাঁদের সামনে এই ক্ষোভের বীজ বোনা হয়ে যায়, দীর্ঘমেয়াদে সেটা বিজেপির জন্য অনেক বড় সমস্যা কিন্তু তৈরি করতে পারে। চতুর্থ কারণ, এবং এটা প্রতিটা মানুষের রোজগারের জীবনকে ছুঁয়ে যায়, পেট্রোল ডিজেলের ক্রমাগত বেড়ে চলা দাম। 2026-এর 15ই মে 1 লাফে পেট্রোল ডিজেলের দুটোতেই লিটার প্রতি 3 টাকা দাম বাড়ানো হয়। তারপর থেকে ধাপে ধাপে দাম বেড়েই যাচ্ছে। জুলাই মাসের মধ্যেই উত্তরপ্রদেশে পেট্রোলের দাম 103 টাকা প্রতি লিটার আর ডিজেলের দাম 96 টাকা প্রতি লিটার ছুঁয়ে ফেলে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী নিজেই ব্যাখ্যা দেন যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $64.65 থেকে বেড়ে প্রায় $115 পৌঁছেছে বলেই এই মূল্য বৃদ্ধি। এখন প্রশ্ন হলো, এই বৈশ্বিক পরিস্থিতির যুক্তি কি রোজ বাইক স্কুটারে অফিসে যাওয়া মধ্যবিত্ত মানুষটার পকেটের জ্বালা কমাবে? পেট্রোলে ইথানল মেশানো নিয়ে দামের স্বচ্ছতা নিয়েও নানা মহলে নানা প্রশ্ন উঠেছে। যে সরকার প্রতিদিন বন্ধুরা উন্নয়নের বুলি আওড়ায়, সেই সরকারের আমলেই তেলের দাম মধ্যবিত্তের বাজেট ভেঙে দিলে তার প্রভাব ভোট বাক্সে পড়বে না, এটা ভাবাই যায় না। পঞ্চম কারণটা নিয়ে একটু সতর্কভাবে বলতে হচ্ছে, কারণ এটা পুরোপুরি প্রমাণিত তথ্য নয়, রাজনৈতিক মহলের একরকমের জল্পনা। 2026 সালে একাধিকবার যোগী আদিত্যনাথ দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। মে মাসে আবার জুলাইয়ে প্রতিবারই বৈঠক চলেছে 40 মিনিটেরও বেশি। সরকারিভাবে এই বৈঠকগুলোকে বলা হচ্ছে 2027-এর নির্বাচনী কৌশল আর মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে আলোচনা। কিন্তু প্রতিটা বৈঠকের পরই রাজনৈতিক মহল থেকে জল্পনা তুঙ্গে ওঠে গোরখপুর বনাম দিল্লি লবির পুরনো টানাপোড়েন নিয়ে। এবার আসি বন্ধুরা মাটির লড়াইয়ে। লখনৌ থেকে যে ছবিটা উঠে আসছে, তাতে বিপদের কারণ একটা নয় বরঞ্চ অনেক। গ্রামগঞ্জ আর তহসিল স্তরে জেনজি আর জেন আলফার সংগঠিত হওয়ার ধরনটাও লক্ষ্য করার মতো। এরা কোনো রাজনৈতিক দলের ছাতার নিচে নেই। সরকার স্কুটি বিতরণ করছে, কন্যা সুমঙ্গলা যোজনার নগদ টাকা ট্রান্সফার করছে, কিন্তু স্কুলে শিক্ষক নেই, ক্লাসরুম ভাঙা, শৌচালয় অকেজো। ফলে সুবিধা দেওয়া হলেও মাটিতে তার প্রভাব প্রায় একেবারেই শূন্য। বন্ধুরা, লখনৌয়ের যে ঘটনার কথা আমি আগে আপনাদের বললাম, সেখানে ছাত্রছাত্রীরা জেলা শাসককে ডাকার দাবিতে অনড় ছিল। পুলিশ জোর করে তাদের সরানোর চেষ্টা করলে তারা আরো ক্ষুব্ধ হয়ে সিএম আবাসের দিকে রওনা দেয়। এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক মূল্য কিন্তু অনেক বড় হয়ে দাঁড়ায়। 2024-এর লোকসভায় বিজেপি যদি 2019-এর তুলনায় 44টি আসন হারিয়ে থাকে, এই প্রবণতা অব্যাহত থাকলে 2027-এ তা আরো বড় আকার নিতে পারে বলে কিন্তু আমার ধারণা। এটা শুধু ভোট ব্যাংকের রাজনীতি একেবারেই নয়, এটা প্রজন্মগত আস্থার সংকট। আর এই সংকট মেরামত করা একেবারে সহজ নয়, কারণ এই প্রজন্ম রাজনৈতিক দলের চিরাচরিত প্রতিশ্রুতিকে একেবারে বিশ্বাস করে না, তারা মাটিতে ফলাফল দেখতে চায়। বন্ধুরা, বিজেপির চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি হলো জয়ের সব কৃতিত্ব যায় দিল্লির হাইকমান্ডের ঝুলিতে, কিন্তু পরাজয়ের দায় কি একা যোগী আদিত্যনাথের ঘাড়েই চাপানো সম্ভব হবে? আমার মনে হয় না যোগী সহজে ময়দান ছেড়ে দেবেন। তার রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্নে তিনি যথেষ্ট আক্রমণাত্মক। তার 10 বছরের কার্যকালেই এটা যথেষ্টভাবে প্রমাণিত। এখানে যোগ করা দরকার ব্রাহ্মণ ভোটের অঙ্কটা, যেটা নিয়ে এখন প্রকাশ্যেই যুদ্ধ চলছে। অখিলেশ যাদব সম্প্রতি বলেছেন তার পিডিএ জোটে পণ্ডিতরাও অন্তর্ভুক্ত, অর্থাৎ ব্রাহ্মণ ভোটেও তিনি ভাগ বসাতে চাইছেন। এই মন্তব্যের পর বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে প্রকাশ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। উত্তরপ্রদেশের প্রায় 100টি বিধানসভা আসনে ব্রাহ্মণ ভোট নির্ণায়ক ভূমিকা পালন করে বলে রাজনৈতিক পর্যবেক্ষকের ধারণা।
1992 এর পরবর্তী সময় থেকে ব্রাহ্মণ ভোট মূলত বিজেপির দিকে ছিল, কিন্তু তার উল্লেখযোগ্য অংশ বিমুখ হলে দলের সামগ্রিক অঙ্কে বড় প্রভাব পড়তে পারে। এখানে স্পষ্ট করে বলা দরকার বন্ধুরা, কত শতাংশ ব্রাহ্মণ ভোট সরে গেলে বিজেপির পতন নিশ্চিত হয়ে যাবে তার কোনো নির্দিষ্ট যাচাইযোগ্য পরিসংখ্যান এখনো প্রকাশ্যে নেই। এটা রাজনৈতিক বিশ্লেষণের একটা সাধারণ কাঠামো, নিখুঁত ভবিষ্যৎবাণী একেবারেই নয়। সাংগঠনিক স্তরেও সমস্যা কিন্তু কম নয়। বিজেপির অন্দরেই একাধিক আসন টিকিট বন্টন নিয়ে যথেষ্ট ক্ষোভ স্থানীয় নেতাদের মধ্যে কোন্দলের কথা শোনা যাচ্ছে। তবে সততার সঙ্গে বলা দরকার, প্রতিটি নির্বাচনের আগেই এই ধরনের অভ্যন্তরীণ কোন্দলের গল্প কিন্তু শোনা যায়। এটা বিজেপির একার সমস্যা নয়। বিরোধী ইন্ডিয়া জোটের অন্দরেও কংগ্রেস আর সমাজবাদী পার্টির মধ্যে আসন বন্টন নিয়ে টানাপোড়েন কিন্তু চলেওছে। কংগ্রেস এবার আর সমাজবাদী পার্টির ছোট ভাই হয়ে থাকতে রাজি নয়। নিজেদের লোকসভা স্ট্রাইক রেট দেখিয়ে সম্মানজনক আসন ভাগ চাইছে। দুই পক্ষের ঘরোয়া লড়াই আছে, শুধু এক পক্ষের দুর্বলতা দেখানো পুরো সত্যি হবে না। কিন্তু বন্ধুরা, একপাক্ষিকভাবে শুধু বিজেপির দুর্বলতা দেখালে ছবিটা অসম্পূর্ণ থেকে যাবে। কারণ বিজেপি এখন হাত পা গুটিয়ে একেবারেই বসে নেই। একাধিক অন্যান্য সার্ভে, যেমন জানুয়ারি 2026-এ এমওটিএন বা কিছু স্বতন্ত্র জরিপে বিধানসভার আসনের হিসেবে বিজেপি এখনো স্পষ্ট এগিয়ে আছে দেখানো হয়েছে। যোগী আদিত্যনাথ এখনো মুখ্যমন্ত্রী পদের পছন্দের তালিকায় অখিলেশ যাদবের চেয়ে খানিকটা এগিয়ে আছে বলে একাধিক জরিপে উঠে এসছে। বিজেপির আসল ভরসার জায়গা হলো মহিলা ভোটার আর কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীরা। প্রত্যক্ষ আর্থিক সহায়তা, আবাসন প্রকল্প, গরিব কল্যাণ যোজনার মতো প্রকল্পগুলো মহিলা আর নিম্ন আয়ের গোষ্ঠীর মধ্যে আস্থা তৈরি করছে। এক্সপ্রেসওয়ে, বিনিয়োগ সম্মেলন আর ধর্মীয় পর্যটনকে একসঙ্গে জুড়ে একটা উন্নয়ন সহ সাংস্কৃতিক আখ্যান তৈরি করেছে বিজেপি, যেটা টুকরো টুকরো করে চ্যালেঞ্জ করা যথেষ্ট কঠিন। জেনজি আন্দোলনের চাপে সরকার যে যুব আয়োগ গঠনের ঘোষণা করেছে, সেটাও আসলে একটা রাজনৈতিক ড্যামেজ কন্ট্রোল কৌশল। রাম মন্দির বিতর্কেও ট্রাস্ট দ্রুত নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। প্রায় 5200 আবেদনের মধ্যে থেকে 18 জনকে বেছে নেওয়া হয়েছে সাক্ষাৎকারের জন্য, স্বচ্ছতা ফেরানোর চেষ্টা হিসাবে। প্রতিটি সংকটেই বিজেপি প্রশাসনিক প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, 2027-এ ভোটের আগে এই মেরামতির কাজ কতটা সম্পূর্ণ হবে? সংখ্যায় যা দেখা যাচ্ছে তা প্রবণতা মাত্র, চূড়ান্ত রায় একেবারেই নয়। তাহলে বন্ধুরা, আজকের বিশ্লেষণের সারমর্ম কি দাঁড়ালো? উত্তরপ্রদেশে বিজেপির ঘাঁটিতে সত্যিই ধাক্কা লেগেছে। সি ভোটারের নিজস্ব ট্র্যাকিং সার্ভেই 6 মাসে 20 পয়েন্টের সুইং, এটা অস্বীকার করার একেবারে উপায় নেই। রাম মন্দিরের চাঁদা বিতর্ক বিজেপির আবেগের রাজনীতির গোড়ায় প্রশ্ন তুলেছে। জেনজি আর জেন আলফার আন্দোলন প্রশাসনিক ব্যর্থতাকে যথেষ্টভাবে প্রকাশ্যে এনে দিয়েছে। পেট্রোল ডিজেলের আগুন সমান দাম মধ্যবিত্তের ক্ষোভ বাড়িয়েছে। আর মোদি, যোগী, শাহ ত্রিভুজ নিয়ে জল্পনা এখনো জীবিত, যদিও প্রমাণিত নয়। একই সঙ্গে এটাও সত্যি, বিজেপির কল্যাণমূলক ভিত্তি, নেতৃত্বের জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এখনো যথেষ্ট মজবুত। বিরোধী ভোটের ভেতরেও নিজস্ব দ্বন্দ্ব একেবারে কম নয়। 2027-এর নির্বাচন তাই কোনো একতরফা ফলাফলের দিকে এগোচ্ছে না। এটা সত্যিকারের লড়াই, যার ফলাফল নির্ভর করবে আগামী কয়েক মাসে মাটিতে কি ঘটে ঠিক তার ওপর। উত্তরপ্রদেশ যেমন বলে দেয় দিল্লির মসনদের ভবিষ্যৎ, তেমনই আগামী দিনগুলো বলে দেবে এই রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ। আমি প্রতিটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব, নির্ভীক বিশ্লেষণ নিয়ে, তথ্যের ভিত্তিতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।